আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটা বিশেষ সুযোগ হচ্ছে, যারা ইংরেজিতে দুর্বল বা গ্রামার একটু কম পারেন, আপনাদের জন্য আমরা একদম বেসিক লেভেল থেকে স্টার্ট করেছি। ফর এক্সাম্পল, প্রথম ক্লাসে পার্টস অফ স্পিচ পড়াইছি, তারপর পার্টস অফ স্পিচ থেকে পরীক্ষা নিয়েছি, এখন আমরা সেন্টেন্স পড়ছি। আজকে সেন্টেন্স শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং এই সেন্টেন্স থেকেও আবার 15 থেকে 20 মার্কে পরীক্ষা নিব। তো প্রত্যেকটা আইটেম একদম বেসিক থেকে বুঝিয়ে বুঝিয়ে আপনাদের পড়াচ্ছি, এবং ওই আইটেমটা শেষ হওয়ার পরেই কিন্তু আবার পরীক্ষা নিচ্ছি। তো নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এটা একটা বিশেষ সুযোগ। ক্লাস রেকর্ডিং থাকতেছে, আপনি ঘরে বসে ক্লাস করতে পারতেছেন, আবার কোনো কারণে ক্লাস মিস হলে পরবর্তীতে সেটা আবার দেখেও নিতে পারতেছেন। সো এটা একটা বিশেষ সুযোগ, এই সুযোগ কেউ মিস করবেন না। তাই প্রস্তাব করছি আপনাদের, যত দ্রুত সম্ভব এই ভিডিওর টাইটেলে থাকা ফোন নাম্বারে কল করে আমাদের অনলাইন ব্যাচে জয়েন হয়ে যান। তো এখন আমরা সেন্টেন্সটা, আর আজকের ক্লাসটা তো আপনারা আমাদের সাথেই আছেন। আজকের ক্লাসে আমরা সেন্টেন্স আগে যতটুকু পড়াইছি ততটুকু রিভিশন করব, আর নতুন অবজেক্টিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স বাকি আছে, সেগুলো আবার পড়ার পরে আমরা পরীক্ষা নিব। আজকেই সেন্টেন্স থেকে পরীক্ষা নিব। তাহলে আমরা চলেন শুরু করি। আমরা পড়ছি সেন্টেন্স। সেন্টেন্স অর্থ হচ্ছে বাক্য। সেন্টেন্স অর্থ হচ্ছে বাক্য। তাহলে এখানে দেখছি সেন্টেন্স কাকে বলে, আমরা একটু দেখি। বলা হচ্ছে কতগুলো শব্দ বা শব্দগুচ্ছ যখন পাশাপাশি বসে একটি অর্থ প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলে। তার মানে কতগুলো শব্দ পাশাপাশি বসে যদি মনের অর্থ প্রকাশ করে তখনই হয় সেটা একটা কি বাক্য। যেমন আমি যে কথা বলছি আপনাদের সাথে, এই প্রত্যেকটা কথাই বাক্য। সূর্য পূর্ব দিকে উঠে একটা বাক্য, আমি খাচ্ছি, আমি খাই, আমরা খেলছি, আপনারা ক্লাস করছেন, মানে আমাদের প্রতিটা কথাই যেটার অর্থ আছে সেটা একটা বাক্য। যদি বলি যাও, এটাও একটা বাক্য, ঠিক আছে। অর্থবোধক ধ্বনি আর কি, অর্থবোধক ধ্বনি হলে সেটা বাক্য হবে, ঠিক আছে। তো যাও কথা দিয়ে কি বোঝাচ্ছে, একটা উজ্জ্বল থাকতেছে কিন্তু, যে তুমি যাও, তোমাকে বলা হচ্ছে। এ কারণে তুমি যাও এই পুরোটা যেমন বাক্য, অনলি যাও বললে তোমাকে নির্দেশ করা হচ্ছে, হ্যাঁ, ইমপ্লাইড থাকে ইউটা, এই কারণে অনলি গো একটা বাক্য হয়ে যায়। তো আমরা বুঝলাম যে কতগুলো শব্দ যখন মনের ভাব প্রকাশ করে তখন তাকে বাক্য বলে, ইংলিশে সেন্টেন্স বলে। যেমন এখানে একটা এক্সাম্পল লিখেছিলাম, দ্য চাইল্ড ইজ স্লিপিং। বাচ্চাটা ঘুমাচ্ছে, এটাও একটা বাক্য, মনের ভাবটা প্রকাশ পাইছে। বাচ্চাটা ঘুমাচ্ছে বললে আমরা বুঝতে পারি বাচ্চাটা একদম নিরিবিলি খাটের উপর আমরা যেভাবে ঘুমাই সেভাবে ঘুমিয়ে আছে, এটা আমরা মনের ভাব প্রকাশ পেয়েছে, তাই দিস ইজ এ সেন্টেন্স। ওকে, দেন একটা বাক্যের সাধারণত দুইটা অংশ থাকে। যেহেতু আমরা সেন্টেন্স পড়লাম বা বাক্য পড়লাম, তো বাক্যের কয়টা অংশ থাকে? একটা বাক্যের সাধারণত দুইটি অংশ থাকে। কি কি? একটা হচ্ছে সাবজেক্ট, দ্য চাইল্ড, শিশুটা সম্পর্কে কথা বলা হচ্ছে, এজন্য দ্য চাইল্ড হচ্ছে সাবজেক্ট। আর ইজ স্লিপিং, এই পুরোটা হচ্ছে প্রেডিকেট। তাহলে আমরা শিখলাম একটা বাক্যের সাধারণত দুইটা অংশ থাকে, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট। সাবজেক্ট তো উদ্দেশ্য, আর প্রেডিকেট হচ্ছে বিধেয়। বিধেয় মানে কি? উদ্দেশ্য সম্পর্কে কিছু বলা। বিধেয় এই কথাটার মানে হচ্ছে উদ্দেশ্য সম্পর্কে কিছু বলা। যেমন আমি প্রথম যে উদাহরণটা দিয়েছিলাম, সূর্য পূর্ব দিকে ওঠে, এই বাক্যে কার সম্পর্কে বলা হয়েছে? সূর্য সম্পর্কে। তাই সূর্যটা হচ্ছে কর্তা বা উদ্দেশ্য। পূর্ব দিকে ওঠে, এই পুরো অংশটাই হচ্ছে বিধেয়, কারণ এই পুরো অংশটা সূর্য সম্পর্কে কথা বলা হয়েছে। তাই পুরো অংশটাই হচ্ছে বিধেয়। তো আমরা বুঝলাম একটা বাক্যের দুটো অংশ থাকে, বাক্য যতই বড় হোক একটা থাকবে উদ্দেশ্য, আর এই উদ্দেশ্য সম্পর্কেই কথা বলা হবে। এই কারণে উদ্দেশ্যটা হচ্ছে সাবজেক্ট, আর এই উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হবে পুরো অংশটা হচ্ছে প্রেডিকেট, বাংলায় হচ্ছে বিধেয়। আচ্ছা, আজকে কি আমার কথা ক্লিয়ার আছে? কারা কারা ক্লাস করছেন একটু জানান তো। জি স্যার, তো ফুল ক্লিয়ার। পড়া বুঝতেছেন? জি দাদা, ভেরি গুড। রেকর্ডিং থাকতেছে, যারা ক্লাস করছেন তারা নিতে পারে, কোনো সমস্যা নাই। তাহলে আমরা শিখলাম একটা বাক্যের দুইটা অংশ থাকে। এখানে আমরা একটা এক্সাম্পল দিয়েছি, সজীব প্লেইজ ফুটবল। সজীব ফুটবল খেলে। এই যে এই সজীব ফুটবল খেলে, এই বাক্যে
কার সম্পর্কে কথা হচ্ছে? সজীব সম্পর্কে কথা বলা হচ্ছে, তাই সজীব হচ্ছে সাবজেক্ট। আর সজীব সম্পর্কে কি কথা বলা হচ্ছে? ফুটবল খেলে। এই সজীব সম্পর্কে ফুটবল খেলে কথাটা বলা হচ্ছে। ফুটবল খেলে পুরা কথাটাই হচ্ছে প্রেডিকেট, পুরা কথাটাই হচ্ছে প্রেডিকেট। তো আমরা বুঝলাম সাবজেক্ট কি আর প্রেডিকেট কি। এবার আসি সেন্টেন্স, বাক্যের প্রকারভেদ। বাক্য কয় ধরনের হয়ে থাকে? তো আমরা শিখলাম অর্থ অনুসারে সেন্টেন্স সাধারণত 5 প্রকার, আর গঠন অনুসারে সেন্টেন্স 3 প্রকার। তো অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার। একটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা বাদ যাবে। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। অর্থ লিখে দিয়েছি। অ্যাসার্টিভ মানে বর্ণনামূলক বাক্য, বর্ণনামূলক ইংরেজি ডিক্লিয়ারেটিভ মানে বর্ণনামূলক বাক্য। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের আরেকটা নাম হলো কি? ডিক্লিয়ারেটিভ মানে বর্ণনামূলক বাক্য। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক বাক্য। ইম্পারেটিভ সেন্টেন্স মানে আদেশমূলক বাক্য। অবজেক্টিভ সেন্টেন্স মানে আবেগমূলক বাক্য। আর এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে হচ্ছে বিস্ময়মূলক বাক্য। এই হচ্ছে আমাদের অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার। আরেকটা এখানে মুখে মুখে বলে রাখি, গঠন অনুসারে সেন্টেন্স হলো 3 প্রকার: সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স হলো সরল বাক্য, কমপ্লেক্স সেন্টেন্স হলো জটিল বাক্য, এবং কম্পাউন্ড সেন্টেন্স হলো যৌগিক বাক্য। এই হলো সরল, জটিল এবং যৌগিক। বাংলা দ্বিতীয় কিন্তু আপনাদের আছে, এখানে বাক্য পড়াচ্ছি ইংলিশ গ্রামারে। এই বাক্য কিন্তু আপনার বাংলা দ্বিতীয় পত্রেও আছে। সো আজকে আমি যে গ্রামারিক্যাল আইটেমটা পড়াচ্ছি সেটা ইংরেজি পড়ার পরে আপনার ব্যাকরণ বই থেকে বাংলাটা পড়ে নেবেন, তাহলে একসাথে দুইটাই শেখা হয়ে যাবে। কারণ বাংলাতেও কিন্তু সরল বাক্য, জটিল বাক্য, যোগ বা মিশ্র বাক্য আছে। সো আজ যে ক্লাসটা আজকে নিচ্ছি, এটা আপনারা ইংলিশ গ্রামারের সাথে বাংলা ব্যাকরণটা যদি পড়েন তাহলে একসাথে দুইটা ফিনিশ হয়ে যাবে। ঠিক আছে? ওকে, তাহলে আমরা ওই যে সেন্টেন্স 5 প্রকার পড়েছি, এর মধ্যে অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে বিস্তারিত, তারপরে ইন্টারোগেটিভ নিয়ে, ইম্পারেটিভ নিয়ে একটা একটা করে বিস্তারিত বুঝি। তো এগুলো আগের ক্লাসে পড়া ছিল, আজকে রিভিশন দিচ্ছি আমরা। অ্যাসার্টিভ সেন্টেন্স হলো মানে বর্ণনামূলক বাক্য কাকে বলে? বলা হচ্ছে যে বাক্য কোনো বর্ণনা বা বিবৃতি বা কোনো ঘটনা বা কোনো তথ্য প্রকাশ করে তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। বর্ণনা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, মানে অ্যাফার্মেটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, হাবোধক হতে পারে, না বোধক হতে পারে। যেমন আমি যদি বলি আমি ভাত খাই, তাহলে এটা হাবোধক। আমি যদি বলি আমি মিষ্টি খাই না, তার মানে বোঝা গেল আমি খাই না, এটা হচ্ছে না বোধক। তার মানে আমি মিষ্টি খাই না এটাও বর্ণনা, আমি ভাত খাই এটাও বর্ণনা। তাহলে বর্ণনা 2 ধরনের হতে পারে, অ্যাফার্মেটিভ, নেগেটিভ। গত ক্লাসে তো ভালোভাবেই বলেছি, আজকে একটু শর্টকাট বলি। হ্যাঁ, তো আমরা পড়লাম যে বাক্য দ্বারা কোনো বর্ণনা প্রকাশ করা হয়, কোনো বিবৃতি দেওয়া হয়, কোনো ঘটনা বর্ণনা করা, কোনো তথ্য প্রকাশ হয়, সেই বাক্যকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। অ্যাসার্টিভ সেন্টেন্স কীভাবে চিনব? স্ট্রাকচারটা কীরকম হবে? স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস ভার্ব, এই দুইটা থাকবে। যেমন এখানে যদি আই ইট রাইস বললাম, আমি ভাত খাই, এটা বর্ণনা। তো এখানে যদি রাইসটা না দেই তাহলে হয় কি আই ইট, আমি খাই, এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স। অবজেক্ট বা কমপ্লিমেন্ট বা এক্সটেনশন থাকতেও পারে, নাও থাকতে পারে, কোনো সমস্যা নেই। বাট সাবজেক্ট আর সাবজেক্ট আর ভার্ব যদি আসে তাইলে হয়ে যাবে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের সবার লাস্টে একটা ফুল স্টপ থাকে, চেনার উপায় লাস্টে একটা ফুল স্টপ থাকে। তো আমরা শিখলাম আই ইট রাইস একটা বর্ণনা, ওই যে এখানে অবজেক্ট নাই, দে রিড তারা পড়ে, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স বর্ণনা। হি কুকড রাইস সে ভাত রান্না করলো, হি কুকড রাইস সে ভাত রান্না করলো। এই প্রত্যেকটা বাক্যই বর্ণনা, তাই এরা প্রত্যেকটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আর প্রত্যেকটারই দেখেন সাবজেক্ট আছে, আই, দে, হি, প্রত্যেকটারই সাবজেক্ট আছে, ভার্ব আছে, ইট, রিড, কুকড। তার মানে এরা প্রত্যেকেই হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। এরপরে যাই, অ্যাসার্টিভ সেন্টেন্স সাধারণত 2 প্রকার, যথা অ্যাফার্মেটিভ মানে হাবোধক বাক্য, নেগেটিভ সেন্টেন্স মানে না বোধক বাক্য। তো যে সেন্টেন্স হাবোধক বিবৃতি প্রকাশ করে তাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলে। যেমন রিনা ক্লিনস দ্য পট, রিনা ক্লিনস দ্য ফ্লোর, রিনা মেজে পরিষ্কার করে, রিনা পাত্রটা পরিষ্কার করে, এটা হচ্ছে হাবোধক। এখানে কোনো না নাই, যেখানে না থাকবে সেটা না বোধক। এখানে যেহেতু কোনো নো বা না নাই, তাই এটা হচ্ছে হাবোধক বাক্য। যে বাক্য না বোধক বিবৃতি প্রকাশ করে তাকে নেগেটিভ সেন্টেন্স বলে। যেমন রিনা ডাজ নট ক্লিন দ্য পট, যেমন রিনা পাত্রটা পরিষ্কার করে না,
তারপরে এখানে না আছে তাই এটা নেগেটিভ সেন্টেন্স। আই ডোন্ট রিড, আমি পড়ি না, এটা হচ্ছে না বোধক বাক্য, নেগেটিভ সেন্টেন্স। আচ্ছা, তাহলে আমরা শিখলাম অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন আমরা শিখব ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। তার মানে প্রশ্ন করা হলেই সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। একমাত্র প্রশ্ন করা হয় ওই এক ধরনের সেন্টেন্সই আছে, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তার মানে প্রশ্ন করা হয় কোন 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 সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো গঠনটা কীরকম হয়? হয়তো অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে, নতুবা WH ওয়ার্ড দিয়ে শুরু হবে। WH মানে যে হোয়াট, হোয়েন, হাউ, উইথ হোম, হোয়াই, হোয়ার, এইগুলো হচ্ছে WH ওয়ার্ড। তো হয়তো বাক্যটা যেমন হোয়াটস ইউর নেম, এখানে কিন্তু WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, আপনার নাম কি, যেহেতু প্রশ্ন করা হয়েছে তাই এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো প্রথমে শুরু হবে অক্সিলারি ভার্ব দিয়ে, যেমন ডু ইউ ইট, তুমি কি খাও, এই যে ডু অক্সিলারি ভার্ব, এই ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাই এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার সবচেয়ে বড় কৌশল হলো সেন্টেন্সের শেষে একটা নোট অফ ইন্টারোগেশন, এটার নাম হচ্ছে ইন্টারোগেশন, মানে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। কি থাকবে? প্রশ্নবোধক চিহ্ন থাকবে। তাহলে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, মানে প্রথমে অক্সিলারি ভার্ব আসবে, এরপরে সাবজেক্ট আসবে, যেমন ডু অক্সিলারি, এরপরে ইট সাবজেক্ট, এরপরে ভার্ব ইট। অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে, তবে লাস্টে একটা নোট অফ ইন্টারোগেশন, একটা নোট অফ ইন্টারোগেশন মানে কি? একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে। তো হোয়াট ইউ ইট, তুমি কি খাও, এটাও প্রশ্ন করছে। হোয়াটস ইউর নেম, এটা প্রশ্ন করছে। প্রত্যেকটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভের পরে এবার আমরা যাব ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে আগে শিখি। যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, তারপরে হচ্ছে অনুজ্ঞা ইত্যাদি প্রকাশ পায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। তাহলে যে সেন্টেন্স দ্বারা আদেশ, অনুরোধ, উপদেশ ইত্যাদি প্রকাশ পায়, তাহলে বুঝলাম বর্ণনা, সোজাসুজি বর্ণনা, হাবোধক নাবোধক হলে অ্যাসারেটিভ, প্রশ্ন করলে ইন্টারোগেটিভ, আর যদি আদেশ, উপদেশ, অনুরোধ প্রকাশ করা হয় সেটা হয়ে যাবে ইম্পারেটিভ। বোঝা গেল? ইম্পারেটিভের লাস্টে কি থাকে? ফুল স্টপ থাকে। অ্যাসারেটিভের লাস্টেও ফুল স্টপ থাকে। পার্থক্য কি? অ্যাসারেটিভটা শুরু হয় সাবজেক্ট দিয়ে আর ইম্পারেটিভটা শুরু হয় ভার্ব দিয়ে। এখন বলেন যে স্যার আমরা তো ভার্বই পারি না। না পারলে ফার্স্ট ক্লাসটা দেখে আসতে হবে। আমরা যখন পার্টস অফ স্পিচ পড়েছি তখন আমরা শিখেছি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তো ওইখানে ভার্ব আমরা পড়েছি, ভার্ব মানে ক্রিয়া, তার মানে কাজ দিয়ে শুরু হবে বাক্যটা, ঠিক আছে? যেমন আবার দুই ধরনের, একটা ভার্ব দিয়ে শুরু হবে আর একটা লেট দিয়ে শুরু হবে। যেমন লেট মি এক্সপ্লেইন, লেট হার এক্সপ্লেইন, তাকে বলতে দাও, তাকে ব্যাখ্যা করতে বলো। বা আমার একজন প্রিয় মানুষ আছে যে আমার সাথে কথা বলার সময় এই ইম্পারেটিভ সেন্টেন্সটা ব্যবহার করে, বলে যে লেট মি ফিনিশ। ঠিক আছে? তার মানে লেট দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। লেট মি এক্সপ্লেইন, এটাও ইম্পারেটিভ সেন্টেন্স। লেটস গো ফর ওয়াক, চলো হাঁটার জন্য বাইরে যাই, চলো হাঁটার জন্য বাইরে যাই। যে লেটস, লেট অথবা লেটস, এই প্রত্যেকটাই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। লেটস গো, চলো যাই। লেটস গো আউট, চলো বাইরে যাই। ফর ওয়াক, হাঁটার জন্য বা ফর ওয়াকিং। ওকে, তাহলে আমরা শিখলাম ইম্পারেটিভ সেন্টেন্সটা হয়তো ভার্ব দিয়ে শুরু হবে নতুবা লেট দিয়ে শুরু হবে। আবার ওই যে প্লিজ, মানে যেমন একটা কথা আমি যদি বলি যে ক্লোজ দ্য ডোর, এখন আমি কি এটা ধমক দিয়ে বলেছি নাকি ভদ্রতার সাথে বলেছি সেটা তো বোঝা যাচ্ছে না। এই লেখা পড়ে তো বোঝা যাচ্ছে না। যেমন আমি যদি এখানে একটু লিখে আপনাদেরকে বলি, সরি এটা গ্যাপ হয়ে গেছে, যাই হোক, ক্লোজ দ্য ডোর, আমি লিখলাম এখানে ক্লোজ দ্য ডোর, দরজাটা বন্ধ করো। এখন আমি কি রাগ করে বলছি নাকি ভদ্রতার সাথে বলছি সেটা তো বোঝা যাচ্ছে না ভাই। যদি আমি এখানে অনলি ক্লোজ দ্য ডোর বলি তাহলে বোঝা যাবে রাগ করে বলছি, যে ক্লোজ দ্য ডোর মানে কথা শুনতেছে না, তারপর রাগ করে ধমক দিয়ে বললাম যে দরজাটা বন্ধ করো, ক্লোজ দ্য ডোর, রাগ করে বললাম। হ্যাঁ, আচ্ছা, এবার আমি যদি এটার আগে যদি এখানে প্লিজ লিখে দেই, প্লিজ, প্লিজ ক্লোজ দ্য ডোর, মানে অনুগ্রহ করে দরজাটা বন্ধ করেন, তার মানে বোঝা গেল এটা
কি করে বলা হয়েছে, ভদ্রতার সাথে বলা হয়েছে। তার মানে প্লিজ থাকলে কোনো সমস্যা নাই, প্লিজের পরে যদি ভার্ব থাকে তাহলে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স বুঝতে হবে, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তা আমি এখানে একটা সেন্টেন্স লিখেছি, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, অনুগ্রহ করে আমাকে এক গ্লাস পানি দিন, আমাকে এক গ্লাস জল দিন। আমি এখানে এই সেন্টেন্সটা লিখলাম। তাহলে এখানে দেখেন প্লিজ তো হচ্ছে ভদ্রতা বোঝানোর জন্য, গিভ হচ্ছে ভার্ব, ভার্ব দিয়ে শুরু হয়েছে, মি আমাকে, আমরা বলেছিলাম যে ভার্ব প্লাস এক্সটেনশন, মি এ গ্লাস অফ ওয়াটার, এই পুরোটাই হচ্ছে এক্সটেনশন, আমাকে এক গ্লাস পানি দিন বা দেও, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আমাকে এক গ্লাস পানি দিন, এটা কিন্তু কি 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 করা হচ্ছে, ধরুন অনুরোধ করা হচ্ছে। হ্যাঁ, লেট মি এক্সপ্লেইন, আমাকে বলতে দাও, এটা অনুরোধ করা হচ্ছে। যদি বলি যে স্টাডি ওয়েল, ভালো করে পড়ো, তাহলে উপদেশ দেওয়া হচ্ছে। স্টাডি, স্টাডি মানে পড়াশোনা করা, ভার্ব দিয়ে শুরু হয়েছে, সাবজেক্ট নাই, সে কারণে উপদেশ দেওয়া হচ্ছে। যদি বলি আদেশ দেই, ওই যে ক্লোজ দ্য ডোর, বন্ধ করো, ক্লোজ দ্য ডোর, দরজাটা বন্ধ করো। স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ, দাঁড়াও দাঁড়াও। সিট ডাউন, বসো বসো। এই যে সিট ডাউন, এটাও ইম্পারেটিভ সেন্টেন্স। স্ট্যান্ড আপ, দাঁড়াও, আদেশ করা হচ্ছে, টিচার স্টুডেন্টকে আদেশ করছে, দাঁড়াও, আদেশ করছে। সো আদেশ, উপদেশ, অনুরোধ, এগুলো যদি আমরা কোনো সেন্টেন্সে বুঝতে পারি সেটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স। বোঝার উপায় কি, হয়তো ভার্ব দিয়ে শুরু হবে, ওপেন দ্য ডোর, ওপেন মানে খোলা, এটা হচ্ছে ভার্ব। ক্লোজ দ্য ডোর, ক্লোজ মানে বন্ধ করা, এটাও ভার্ব। যেমন আমরা বলতে পারি ওপেন দ্য উইন্ডো মানে জানালাটা খুলো, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। সিট ডাউন, স্ট্যান্ড আপ, ভার্ব দিয়ে শুরু হলে সেটাও কি হবে, ইম্পারেটিভ সেন্টেন্স হবে। এবার আমরা লেট একটা এক্সাম্পল দিই, যেমন ওই যে লেট মি ফিনিশ, আমার শেষ করতে, মানে কথা শেষ হয়, তো আরও বলতে চাচ্ছি লেট মি ফিনিশ, আমাকে শেষ করতে দাও। এই যে এটা কি, এটা হচ্ছে SH, ফিনিশ, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তারপর আরেকটা যদি লিখি, যেমন আরেকটা যদি লিখি যে লেটস গো টু স্কুল, এইচ হবে না, HOOL, লেটস গো টু স্কুল ফর স্টাডি, চলো পড়াশোনার জন্য স্কুলে যাই। এই যে লেটস গো টু, তাহলে লেটস এগুলো একমাত্র ইম্পারেটিভ সেন্টেন্সে থাকে। তাহলে লেটস গো টু স্কুল, চলো স্কুলে যাই, ফর স্টাডি, পড়াশোনা করার জন্য। তাহলে আমাদের গেল ইম্পারেটিভ সেন্টেন্স, সরি। এবার ইম্পারেটিভের পরে আমরা এবার যাব অবজেক্টিভ সেন্টেন্স। আজকে থেকে মানে নতুন পড়া শুরু হলো অবজেক্টিভ সেন্টেন্স। তাহলে 4 নম্বর পার্টটা ছিল অবজেক্টিভ সেন্টেন্স। এই হলো অবজেক্টিভ সেন্টেন্স। আচ্ছা, তাহলে আমরা এবার পড়ব অবজেক্টিভ সেন্টেন্স। তো অবজেক্টিভ সেন্টেন্সটা কি ছিল, ছিল প্রার্থনামূলক, প্রার্থনামূলক বা আমরা আবেগ, প্রার্থনা, আশীর্বাদ এসবই বোঝায়। আবেগ না, আসলে এটা প্রার্থনামূলক হবে। হ্যাঁ, এটা হবে প্রার্থনামূলক। আবেগ কি আসবে এখানে, ইচ্ছাটা তো একটা আবেগই, ঠিক আছে, এটাকে প্রার্থনামূলকও বলা যায়, প্রার্থনামূলক বাক্য। আচ্ছা, তাহলে আমরা হ্যাঁ অবজেক্টিভ সেন্টেন্স কাকে বলে শিখি। অবজেক্টিভ সেন্টেন্স কাকে বলে আমরা একটু শিখি। অবজেক্টিভ সেন্টেন্স হলো যে সেন্টেন্স দ্বারা প্রার্থনা, আশীর্বাদ, আপনি যদি কারোর জন্য দোয়া করেন, এটা অবজেক্টিভ সেন্টেন্স হয়ে যাবে। একেবারে সহজ না? আপনি যদি কারোর জন্য দোয়া করেন, আপনি যদি কাউকে অভিশাপ দেন, আপনি যদি কারো মঙ্গল কামনা করেন, আপনার যদি মনে মনে একটা ইচ্ছা হয় যে আমি যদি বাংলাদেশের প্রেসিডেন্ট হতাম, আমি যদি অমুক রাজার বউ হতাম, আমি যদি অমুক রাজ্যের রাজা হতাম, এই যে আজগুবি চিন্তা, যাটা বাস্তবে সম্ভব না,
এই ধরনের অবাস্তব ইচ্ছা যদি আপনার মনে আসে সেটা হবে অপটেটিভ সেন্টেন্স। এই কারণে এটাকে আবেগমূলক বাক্য বলা যায়। এটা আবেগের কথা। আবেগমূলক বাক্য বা প্রার্থনামূলক বাক্য দুইটাই বলা যাবে। তাহলে আমরা সংজ্ঞা লিখি অপটেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা প্রার্থনা, আশীর্বাদ, অভিশাপ বা ইচ্ছা প্রকাশ পায় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। যে বাক্য দ্বারা প্রার্থনা, যে বাক্য দ্বারা প্রার্থনা, আশীর্বাদ, যে বাক্য দ্বারা প্রার্থনা, আশীর্বাদ, অভিশাপ বা ইচ্ছা প্রকাশ পায় তাকে কি বলে? অপটেটিভ সেন্টেন্স বলে। এবার গঠন। আচ্ছা, অপটেটিভ সেন্টেন্স দিয়ে কি হয়? যে যেখানে বক্তা বক্তার মনে আবেগ, আশা, কামনা, অভিপ্রায় প্রকাশ পায়। ঠিক আছে, আমরা এবার অপটেটিভ সেন্টেন্সটা কি হয় আমরা গঠন শিখি। গঠন এখানে নিতে হবে মে দিয়ে শুরু হয়, মে দিয়ে। এটা এক নাম্বার গঠন। দুই নাম্বার অপটেটিভ সেন্টেন্স হবে আই উইশ থাকতে শুরুতে। কি থাকতে পারে? শুরুতে আই উইশ। তিন নাম্বার ইফ অনলি থাকতে পারে, ইফ অনলি থাকতে পারে। এই তিন ধরনের অপটেটিভ সেন্টেন্স। তাহলে মের পরে হবে সাবজেক্ট প্লাস ভার্ব, এই হয়ে গেল। প্লাস এক্সটেনশন থাকতে পারে, এক্সটেনশন থাকতেও পারে, নাও থাকতে পারে। উইশ ভার্বের হবে ফর্ম হবে উইশ, ভার্বের কি হবে? আই উইশ এর পরে সাবজেক্ট ভার্ব। উইশ যদি থাকে শুরুতে আই উইশ সাবজেক্ট প্লাস ভার্বের টু, ভার্বের টু মানে ভার্বের পাস্ট ফর্ম। অনলি যদি থাকে সেম কাহিনী, সাবজেক্ট ভার্বের টু। আচ্ছা, আগে एग्जांपल লিখে নেই। 16 মার্কে 16 মার্ক পরীক্ষা নিব আজকে। এই 16 মার্কে 50% পাস। যারা 16 এর মধ্যে পাবে তারা, আর যারা 16 তে 16 পাবে তাকে কংগ্রেস জানানো হয়েছে। তো एग्जांपल এক, যেমন মে শুরু বাক্য কি সোজা? আমার কথা আটকে যায়? কথা যাচ্ছে? এখন ঠিক আছে? এখন কি ঠিক আছে? আমার কথা ঠিক আছে এখন? হ্যালো, আমার কথা কি বোঝাচ্ছে? আচ্ছা, তাহলে আমরা দেখি যদি সামনে মানে ধরেন কি বলি, যেমন ধরেন আচ্ছা হইলে কি হবে? মে আল্লাহ হেল্প ইউ, আল্লাহ তোমাকে সাহায্য করুক। আল্লাহ ব্লেস, আল্লাহ তোমাকে মঙ্গল করুক। এই যে মে দিয়ে শুরু বাক্য, সেটা কি? মে আল্লাহ হেল্প ইউ, আল্লাহ তোমাকে সাহায্য করুক। মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমাকে তোমার মঙ্গল করুক। ব্লেস ইউ, এটাও ফুল স্টপ হবে লাস্টে। হ্যাঁ, তাহলে মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক। এখানে দেখেন মে দিয়ে শুরু হয়েছে এবং আমি যাকে তুমি মানে ধরেন আপনাকে আমি বলছি মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক, আল্লাহ আপনার মঙ্গল করুক। এটা কি আমি আপনার জন্য আশীর্বাদ করলাম না? আপনার জন্য দোয়া করলাম না? প্রার্থনা করলাম না? তাহলে দোয়া, প্রার্থনা, আশীর্বাদ এই ধরনের বাংলা অর্থ যদি বুঝতে পারেন তাহলে এটা হয়ে যাবে কি? অপটেটিভ সেন্টেন্স। আর শুরুতে মে থাকবে, এমনিতেই তো বোঝা যাচ্ছে। আমরা যে গঠন শিখলাম শুরুতে মে থাকবে অথবা আই উইশ থাকবে অথবা ইফ অনলি থাকবে, এইগুলো হবে কি? অপটেটিভ সেন্টেন্স। আচ্ছা, যেমন অপটেটিভের যদি আরও একটা মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও, অনেক দিন বেঁচে থাকো, এটা বোঝায়। আচ্ছা, যেমন এবার হচ্ছে আই উইশ দিয়ে দেই। আই উইশ আমার ইচ্ছা, এরপর একটা সাবজেক্ট হবে। যেহেতু আমি তো আমার ইচ্ছা মানে আমাকে নিয়ে বলতেছি, তাই আবার হবে আই উইশ আই ওয়ার এ কিং। আমার ইচ্ছা আমি যদি রাজা হতাম, আই ওয়ার এ কিং। আই উইশ আই ওয়ার কিং, আমার ইচ্ছা বা আমার কামনা আমি যদি রাজা হতাম, এরকম অর্থটা বোঝাচ্ছে। তাহলে আই উইশ দেখেন সাবজেক্টের পরে আই উইশ থেকে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম হবে। কি হবে? পাস্ট ফর্ম। যে যেমন এম ইজ আর, যেমন আই এম কিং, আমি রাজা, আমি রাজা, এটা হচ্ছে এম এর পাস্ট ফর্ম ওয়ার।
তাহলে আই ওয়ে কি আমি যদি রাজা হতাম এটা হয়ে যাচ্ছে। আসলে আয়ের সাথে ওয়াজ বসে তো এটা কাল্পনিক, যেহেতু সত্য না, আমি যেহেতু রাজা হই নাই এই কারণে এটা হয়েছে একটা গ্রামাটিক্যাল ব্যাখ্যা আর কি। তবে 3 নম্বরে যাই ইফ অনলি। তাহলে 3 নম্বরে কি ছিল? ইফ অনলি। তাহলে শুরুতে আমরা বসাই ইফ অনলি। ইফ অনলি কি? কেবল যদি। ইফ অনলি অর্থ হচ্ছে কেবল যদি, বা ইফ এর অর্থ আমরা জানি। তো এরপরে কি হবে? ইফ অনলি সাবজেক্ট হবে একটা, ঠিক আছে? তাই এই সাবজেক্ট ইফ অনলি আই, মানে আমার যদি কি হতো, আমি এখানে বলেছি আই সাবজেক্ট দিলাম, বলেছি ভার্বের পাস্ট ফর্ম হবে। তাহলে হ্যাড মোর মানি, পাস্ট ফর্ম হলো হ্যাড, হ্যাড হচ্ছে পাস্ট ফর্ম, মোর মানি। তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে? ইফ অনলি আই হ্যাড মোর মানি, আমার যদি অনেক টাকা থাকতো, আমার যদি আরও টাকা থাকতো, আমার যদি অনেক টাকা থাকতো। এই যে এটা একটা মনের আবেগ প্রকাশ পাচ্ছে যে আমার কাছে আসলে টাকা নাই, কিন্তু আমি বলছি আমার যদি অনেক টাকা থাকতো, আমার যদি মোর মানি আরও টাকা থাকতো, মানে তাইলে আমি যে কি করতাম, এই যে ইচ্ছা প্রকাশ পাচ্ছে, ইচ্ছা। ইফ অনলি আই উইশ, এগুলো দিয়ে ইচ্ছা প্রকাশ পাচ্ছে, তাই এরা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। অর্থ দিয়ে, গঠন দিয়ে, সংজ্ঞা দিয়ে কিন্তু আমি বুঝিয়ে দিলাম। এবার একটু আপনারা মাথায় ধরে রাখতে হবে, বিষয়টা মাথায় একটু ধরে রাখতে হবে। অপটেটিভ গেল, অপটেটিভের পরে আমরা চলে যাব এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে কি? বিস্ময়সূচক বাক্য, ঠিক আছে? বিস্ময়সূচক বাক্য, বিস্ময়সূচক বা আবেগসূচক বাক্য বলা যায়। আচ্ছা, আমি একটা জিনিস বলে ফেলতেছি যদি বারবারে, আমি সরি, আমি বিষয় ক্লিয়ার করে দিই। এই এক্সক্লেমেটরিটা হবে আবেগসূচক বাক্য, আর অপটেটিভটা হবে প্রার্থনামূলক বাক্য। কি হবে? ওই যে আমরা প্রথম যেখানে লিস্টটা করেছিলাম সেখানে অপটেটিভটা হবে প্রার্থনামূলক বাক্য, এক্সক্লেমেটরিটা হবে আবেগ বা বিস্ময়সূচক বাক্য, আবেগ বা বিস্ময়সূচক বাক্য হবে, ঠিক আছে? আবার জায়গাতে যাই। এবার আমরা যাব এক্সক্লেমেটরি সেন্টেন্স, যে সেন্টেন্স মনের আবেগ, অনুভূতি বা বিস্ময় প্রকাশ করা হয় তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স কাকে বলে? সেন্টেন্স দ্বারা, যে সেন্টেন্স দ্বারা আবেগ, অনুভূতি বা বিস্ময় প্রকাশ করা হয়, প্রকাশ পায়, তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে, এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। তাহলে যে সেন্টেন্সটা আবেগ, অনুভূতি বা বিস্ময় প্রকাশ পায় তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। এক্সক্লেমেটরি সেন্টেন্স কিভাবে চিনব? গঠনটা কিরকম হবে? এক্সক্লেমেটরি সেন্টেন্স আপাতত দুইটা শিখলে হবে। একটা গঠন হচ্ছে হোয়াট দিয়ে শুরু হবে, কি দিয়ে? হোয়াট দিয়ে শুরু হবে। 2 নম্বর কি হবে? হাউ দিয়ে শুরু হবে, হয়তো হোয়াট নতুবা হাউ, এই দুইটা দিয়ে শুরু হবে। যেমন হোয়াট দিয়ে যদি শুরু হয় তাহলে কি হবে? হোয়াটের পরে এ অথবা এন হবে, এরপরে অ্যাডজেক্টিভ হবে, নাউন হবে, এ অথবা এন, তারপরে হবে প্লাস, প্লাস অ্যাডজেক্টিভ হবে, প্লাস নাউন হবে, নাউন অথবা প্রনাউন হতে পারে, নাউন অথবা প্রনাউন হতে পারে। লাস্টে থাকবে নোট অফ এক্সক্লেমেশন, এই যে এই চিহ্নটা থাকবে, নোট অফ এক্সক্লেমেশন, যেটা আগেটা হলো নোট অফ ইন্টারোগেশন, এটা হলো নোট অফ এক্সক্লেমেশন। এক্সক্লেমেশন মানে ব্যাখ্যা বোঝাচ্ছে আর কি, মানে আপনার অনুভূতি, আবেগ, বিস্ময়কে প্রকাশ। এক্সক্লেম মানে প্রকাশ করা বোঝায়। তাও দিয়ে যদি শুরু হয় তাহলে হাউর পরে একটা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব হবে, একটা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব হবে, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব হবে, এরপরে হবে সাবজেক্ট, এরপরে হবে ভার্ব। নোট অফ এক্সক্লেমেশন মাস্ট বি থাকবে। এবার আমরা এক্সাম্পলে চলে যাই। এক্সাম্পলে যাই। এক্সাম্পল 1 বলা হচ্ছে হোয়াট এ বিউটিফুল সিন। হোয়াট এ, এই যে হোয়াটের পরে এ অথবা এন, তাহলে বিউটি, BEAUTIFUL, বিউটিফুল। এই যে বিউটিফুল মানে বি কনসোনেন্ট, এই জন্য এ হচ্ছে। হোয়াট এ বিউটিফুল সিন মানে কি দারুণ দৃশ্য, কি চমৎকার দৃশ্য বলছে, SCENE। একটা হবে নোট অফ এক্সক্লেমেশন হবে। তাহলে এটা দেখলেই বোঝা যাবে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। চেনার সহজ উপায়, এক্সক্লেমেটরি মানে নোট অফ এক্সক্লেমেশন থাকবে, ইন্টারোগেটিভ মানে নোট অফ ইন্টারোগেশন থাকবে, আর বাকি তিনটা অ্যাসারেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, লাস্টে কি থাকবে?
ওই যে ফুল স্টপ থাকবে। তাহলে তিনটাতে ফুল স্টপ, দুইটাতে হচ্ছে দুই রকম চিহ্ন। নোট অফ এক্সক্লেমেশন, এক্সক্লেমেশন মানে এক্সক্লেমেটরি, ইন্টারোগেশন মানে ইন্টারোগেটিভ। ওকে, তারপর 2 নম্বরে যাই। 2 নম্বর এক্সাম্পল হচ্ছে হাউ ফাস্ট হি রানস। হাউ ফাস্ট মানে কত দ্রুত, হি ইজ এ সাবজেক্ট, হাউ অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, তার মানে কত দ্রুত সে দৌড়ায়, তার মানে এটা হচ্ছে সে দৌড়ায় অ্যাডভার্ব। হি রানস, নোট অফ এক্সক্লেমেশন থাকবে, তার মানে দ্রুতটা কাকে মিন করছে? দৌড়ানোকে। দ্রুতটা মডিফাই করছে, ইন্ডিকেট করছে দৌড়ানোকে, দ্রুত দৌড়ায়, এই কারণে ফার্স্ট হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে, আর যদি এটা যদি কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করতো তাহলে হয়ে যেত অ্যাডজেক্টিভ। যেহেতু ভার্বকে করেছে তাই এটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে হাউ ফাস্ট হি রানস মানে একটু বিস্ময় হয়ে বলতেছে সে কত দৌড়ায়, সে কি দৌড়ায়, ওরে বাবা সে কি দৌড়ায়, কত দৌড়ায়, সে কত দ্রুত দৌড়ায়, এটা বোঝাচ্ছে কত দ্রুত দৌড়ায়। হাউ ফাস্ট হি রানস চেনার একমাত্র উপায় হলো নোট অফ এক্সক্লেমেশন থাকবে। এই হলো আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স। আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করে দিব। এখন আমরা সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স কত প্রকার, কি শিখলাম, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি, এই 5 ধরনের সেন্টেন্স থেকে আজকে আমরা এখন এই মুহূর্তে পরীক্ষা নিব। আমি হচ্ছে গ্রুপে প্রশ্ন দিয়ে দিচ্ছি, আপনারা হচ্ছে পরীক্ষা দিবেন। পরীক্ষার সিস্টেম বলে রাখি, কেউ উত্তর গ্রুপে জমা দিবেন না। আমি প্রশ্ন দিয়ে দিচ্ছি, সবাই যার যার খাতায় লিখবেন। 10 মিনিট পরে আমি উত্তর গ্রুপে দিব, উত্তরের সাথে আপনার লেখার উত্তরগুলো মিলাবেন, মিলিয়ে দেখবেন কয়টা ঠিক হয়েছে। যতটা ঠিক হয়েছে ততটা গ্রুপে মেসেজ করবেন। যেমন আসাদুজ্জামান 10টা, আসাদুজ্জামান শর্ট পেন 10, এভাবে গ্রুপে পাঠাবেন। কিন্তু কেউ ছবি বা উত্তর পাঠাবেন না, আপনি উত্তর পাঠাইলে আপনারটা আরেকজন দেখে ফেলবে। তাছাড়া এত মানুষের উত্তর দেখাটা আমার জন্য মুশকিল, তাই অনেস্টলি সততার সাথে সবাই সঠিক নাম্বারটা এখানে দিবেন। পড়াশোনা নিয়ে যদি বাটপারি করেন তাহলে কিন্তু পরীক্ষায় ফেল করবেন। ঠিক আছে, বাটপারি করবেন না, আপনার যতটা হয়েছে ঠিক ততটাই লিখবেন। সঠিক উত্তরটা আমি 10 মিনিট পরে দিয়ে দিব। তাহলে ভালো থাকেন।